হ্যালো স্টুডেন্টস, আমি আস্তিক স্যার। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, তাই না? তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের তোমাদের সকলের প্রিয় ই লার্নিং প্ল্যাটফর্ম বিদ্যার্থী ইন্ডিয়াতে। কেমন? তো আমি আজকে কি টপিক নিয়ে আলোচনা করব? তোমাদের জীবাশ্ম বা ফসিল। এর আগে আমি এর যে দুটো পার্ট ছিল সেগুলো আমি আলোচনা করেছি, যে খনিজ শিলা এবং পদার্থ, এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন রকমের খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলি। এবং এর সঙ্গে আমি পড়েছিলাম যে খনিজ পদার্থে যে শিলার ক্ষেত্রে আমি পড়েছিলাম পাললিক শিলা, আগ্নেয় শিলা আর একটা রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা, তাই না? এর মধ্যে যে তোমরা পড়েছিলে পাললিক শিলা, সেই পাললিক শিলা যদি কথাটা তোমাদের মনে আছে, সেখানে আমি একটা কথা উল্লেখ করেছিলাম যে জীবাশ্ম বা ফসিলস। আজ আমরা এই জীবাশ্ম বা ফসিলস নিয়েই কিন্তু আলোচনা করব। কেমন? তো চলো দেখা যাক এর ভেতরে কি রয়েছে। আমরা শুরু করছি আজকে টপিক জীবাশ্ম বা ফসিলস। দেখো, প্রথমে জীবাশ্ম বা ফসিলস কাকে আমরা বলবো? যেটা আমি পাললিক শিলার ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন প্রথমে ছিল আগ্নেয় শিলা, তার উপরে সেটি ক্ষয়ীভূত হতে হতে কি কারণে ক্ষয়ীভূত হয়? এই ক্ষয়ের কারণ কি? নদী, সমুদ্র, বায়ু, সূর্যের তাপ, এই বিভিন্ন বা ভূচাপ, এই বিভিন্ন যে প্রাকৃতিক কারণ, তার ফলস্বরূপ কি হতো না, পৃথিবীর যে উপরিভাগ সেটি ধীরে ধীরে ক্ষয়ীভূত হয়ে পলি সঞ্চিত হতে শুরু করে, তাই না? আর এই পলির মাঝখানে যদি বা কোনো একটি প্রাণী মারা যায় এবং সে তার দেহ সেই মাটির উপরে পড়ে থাকে, সেই ভূপৃষ্ঠের উপরে পড়ে থাকে, এবং সময়ের সঙ্গে সঙ্গে যদি এইভাবে পলি জমা হতে 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 এক সময় সেই যে জীবের দেহ সেটি চাপা পড়ে যায়, তখন যে আমরা একটি আকৃতি পাই বা তার যে শরীরের একটি ছাপ এই মাটির উপরে পড়ে যায়, ঠিক এটাকে আমরা বলে থাকি কি? জীবাশ্ম। আবার বলছি, কি বললাম? যে পাললিক শিলা যখন গঠন হচ্ছে, পাললিক শিলা কাকে বলছি? পলি সঞ্চিত হয়ে ধাপে ধাপে সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, পলি জমে জমে একটা শিলার গঠন করছে। তার মাঝ বরাবর যদি কোনো একটি পশুর দেহ চাপা পড়ে যায়, তার ফলস্বরূপ কি হয় না, তার সেই দেহের একটা আকৃতির ছাপ কিন্তু আমাদের এই মাটির উপরে পড়ে যায়, ঠিক? আর এটা একটা শক্ত আকার ধারণ করে, আর মনে হয় যেন এখানে কোনো একটি প্রাণী মারা গিয়েছিল এবং তার ছাপ পড়ে রয়েছে, তাই না? বালির ক্ষেত্রে তোমরা দেখবে বালিতে আমরা এইভাবে যখন আমরা হাত দিয়ে থাকি তখন হাতের সেই ছাপ কিন্তু পড়ে যায়, তাই না? ঠিক ওই রকমই ভাবো, যদি কোনো একটি এই যে আমাদের হাত রয়েছে, এটি যদি দীর্ঘ সময় ধরে জমতে জমতে শক্ত হয়ে যায় এবং এই ধরনের একটা আকৃতি সৃষ্টি করে, তখন আমরা তাকে বলবো কি? জীবাশ্ম। বোঝা গেল? দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে যে এই যে একটি জীব রয়েছে, যার উপরে ধীরে ধীরে কি হচ্ছে না, পলি সঞ্চিত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ধীরে ধীরে পলি সঞ্চিত হয়ে সেই জীবের দেহ কিন্তু চাপা পড়ে যাচ্ছে, তাই না? দেখো, এখানে দেখো এর সংজ্ঞাতে লেখা রয়েছে কি? জীবাশ্ম বলতে আমরা কাকে বলছি? জীব দেহ যখন পাথরে পরিণত হয়। কিসে পরিণত হয়? পাথরে। কিভাবে পরিণত হয়? এইভাবে চাপা পড়ে গিয়ে, তাই না? তখন তাকে আমরা জীবাশ্ম বলি। জীবাশ্ম দেখো অর্থই লেখা রয়েছে জীব যুক্ত অশ্ব। জীব মানে কাকে বলা হয়? যাদের মধ্যে প্রাণ রয়েছে, তাই না? যেমন আমরা একটা জীব, ঠিক? এর অশ্ব, অশ্ব শব্দের অর্থ হচ্ছে কি? পাথর। অর্থাৎ জীবের দেহ যখন পাথরে পরিণত হয়ে যায় তখন আমরা এটাকে বলে থাকি কি? জীবাশ্ম। আচ্ছা, এটাই যখন চাপা পড়তে থাকে না, তখনই কিন্তু সৃষ্টি হয় তোমাদের এই যে জীবাশ্ম জ্বালানিগুলোর। তার আগে কয়েকটা ছবি দেখে নাও তোমরা। দেখো, এখানে দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু জীবাশ্ম। এটাও একটা প্রাচীন প্রাণী যে পাথরে পরিণত হয়ে গেছে, এটাও পাথরে চাপা পড়ে গেছে। এখানে দেখো, দেখতে পাচ্ছ এই পাশে, এগুলো সমস্ত যে চিত্র, এখানে দেখো একটা হচ্ছে ডাইনোসর, প্রাচীন ডাইনোসরের মতো দেখাচ্ছে, তাই না আকৃতিটা? তার মানে কি হচ্ছে যে এই সমস্ত প্রাণীগুলো একসময় জীবিত ছিল। এই সমস্ত প্রাণীগুলি কি হয়েছে না, সময়ের সঙ্গে সঙ্গে এই পাললিক শিলাস্তরে কিন্তু চাপা পড়ে গিয়েছে এবং একটা পাথরে পরিণত হয়েছে। এদেরকে বলা হচ্ছে কি? জীবাশ্ম। বোঝা গেছে? আশা করি পুরো বিষয়টি তোমাদের বোঝা গেল জীবাশ্ম জিনিসটি কি, তাই না? এবারে দেখো কি রয়েছে।
এখানে লেখা রয়েছে কি জীবাশ্মের কয়েকটা, এই যে আমি যে ব্যাখ্যাটা করলাম সেটা এখানে উল্লেখ করা আছে, আর কিছু না। যে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠনকালে কি হয়। আচ্ছা, শুধুমাত্র জীব নয় কিন্তু, শুধুমাত্র যে আমরাই হব যে জীবিত জিনিস জীবেই হবে তাই নয়, তার সঙ্গে সঙ্গে গাছপালাও তো হতে পারে, গাছপালাও তো মাটির নিচে চাপা পড়তে পারে, তাই না? দেখো কি বলছে, গঠনকালে উদ্ভিদ ও প্রাণীর সেই পলি স্তরের মধ্যে চাপা পড়ে গেলে কালক্রমে সঞ্চিত পলির প্রবল চাপে সেই উদ্ভিদ ও প্রাণীর দেহ, প্রবল চাপে কি হয়, উদ্ভিদ ও প্রাণীর দেহ জমাট বেঁধে প্রস্তরীভূত হলে, প্রস্তরীভূত মানে প্রস্তরী মানে হচ্ছে প্রস্তর মানে হচ্ছে পাথর, প্রস্তরের কথার অর্থ কি পাথর, তাহলে প্রস্তরীভূত অর্থাৎ পাথরে যদি পরিণত হয়ে যায় তখন আমরা তাকে কি বলি, যে তাদেরকে বলা হয় কি জীবাশ্ম। পাললিক শিলায় তাদের দেহাবশেষের ছাপ থেকে যায়, তাদের দেহের একটি ছাপ থেকে যায়, আর এই দেহের যে ছাপ সেটিকে আমরা বলি কি জীবাশ্ম। দেখো এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে বিজ্ঞানীরা কি করছেন, ভূবিদরা ধীরে ধীরে এই যে পলিকে সরাচ্ছেন, এবং দেখো এখানে এই যে একটা আমরা হাড়ের আকৃতি দেখতে পাচ্ছি যেটা মাটির থেকে বার হচ্ছে, তাই না? এই চিত্রটা তোমরা তো আগেই দেখলে, ঠিক? এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে পলির ভেতরে জীবের সেই দেহটি চাপা পড়ে গিয়েছিল, এবং তার যে ছাপ পড়ে নিয়ে একটি পাথরের সৃষ্টি, তাকে আমরা বলছি কি জীবাশ্ম, তাই না? পুরো বিষয়টি বোঝা গেছে জীবাশ্ম জিনিসটি কি। দেখো পুরো বিষয়টি বোঝা গেল, তাহলে জীবাশ্ম কি না পাথরের প্রস্তরীভূত হয়ে যায় এবং একটা শিলায় ছাপ থেকে যায়, ঠিক? তখনই আমরা তাকে কি বলি, জীবাশ্ম বলে থাকি। বোঝা গেছে বিষয়টি? এতবার ব্যাখ্যা করলাম, আশা করি এবারে বুঝে গেছো তোমরা ভালোভাবে, তাই না? দেখো এইবারে কি হয়, এই যে জীবাশ্মগুলি যখন মাটির নিচে চাপা পড়ে, ধরো একটা জীবিত জীব, মনে করো একটা বাঘ, ঠিক? মাটির নিচে চাপা পড়লো, এবার চাপা যখন পড়ছে কি হচ্ছে, তার দেহের ভেতরে তো আমরা তো জানি যে একটা জীবের যে দেহ সেটি কি হয়, অনেক কিছু জিনিস দিয়ে তৈরি, হাড় থাকে, মাংস থাকে, তাই না শরীরে? আচ্ছা, সে যখন মারা গেল তখন তার দেহটি চাপা পড়লো। এইবারে কি আমরা জানি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যে শরীরের মাংসপিণ্ড সেটা কি হয়ে যায়, ক্ষয়ভূত হয়ে যায় এবং পচে যায় এবং মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু শরীরের যে হাড় সেটি যেমনকে তেমনই থেকে যায়, তাই না? এরকম যদি হয় যে এই পুরো যে মানুষের বা জীবের বিভিন্ন বা উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, যে অংশটি পচে যায় বা যে অংশটি মাটির সঙ্গে মিশে যায় সেই অংশটি চাপা পড়ে গেছে মাটির নিচে, এটি কি হয় দীর্ঘ সময় পরে পরিবর্তিত হতে 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 কি হয় না এই ধরনের কয়েকটি পদার্থে তৈরি হয়, যে পদার্থগুলিকে আমরা জ্বালানি হিসেবে মানে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। কি করতে পারি, জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। যেমন কি, যেমন তোমরা শুনেছো হয়তো পেট্রোলিয়াম, যা দিয়ে কি হয় আমাদের গাড়ি চলাচলের জন্য ব্যবহার করা হয়, তাই না? পেট্রোল ডিজেল এগুলো তোমরা জানো, যে পেট্রোল পাম্পে আমরা কি পাই, পেট্রোল পেয়ে থাকি। এই যে পেট্রোল, সেই পেট্রোলের ক্ষেত্রে কি হয় না সেটা আমরা গাড়িতে দিয়ে নিয়ে কি করি, গাড়িকে নিয়ে যেতে পারি। এই পেট্রোল কিসের কাজ করে, জ্বালানির কাজ করে। আবার দেখো বলছি কেরোসিন, বাড়িতেও হয়তো অনেকের তোমরা দেখেছো কেরোসিন দেখেছো। আচ্ছা, কেরোসিন না হলেও তোমরা দেখবে কি প্রাকৃতিক গ্যাস, যেটা তোমাদের বাড়িতে সিলিন্ডার আছে যেটাতে তোমরা গ্যাসে রান্না করো, তাই না? সেই সিলিন্ডার, তার ভেতরে যে গ্যাস রয়েছে, এগুলো সব আমরা কিসে ব্যবহার করি, জ্বালানি হিসেবে। অর্থাৎ এগুলো দিয়ে আমরা কি করতে পারি, জ্বালাতে পারি, কোনো জিনিসকে আগুন জ্বালাতে পারি, তাই না? জ্বালানি হিসেবে ব্যবহার করি। এছাড়াও কয়লা, কয়লাও জানো যে মাটির নিচ থেকে পাই। তো এই যে সমস্ত কিছু জিনিস রয়েছে, কয়লা, পেট্রোলিয়াম, এই সমস্তগুলোই আসলে কি, এগুলো আসলে হচ্ছে জীবাশ্ম। এগুলো কি আসলে, এগুলো হচ্ছে সমস্তই জীবাশ্ম, শুধুমাত্র মাটির নিচে চাপা পড়ে গিয়ে এদের মধ্য থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ও প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হয়েছে না এই ধরনের জিনিসগুলির তৈরি হয়েছে। কি কি, কয়লা, বিভিন্ন রকমের খনিজ তেল, খনিজ তেলের মধ্যে সমস্তই আসবে, ঠিক আছে, পেট্রোলিয়াম থেকে শুরু করে ডিজেল, যত রকমের তোমরা কেরোসিন, এই সমস্ত তেলগুলো হচ্ছে কি অয়েলের মধ্যে আসবে, ঠিক? তারপর কি ন্যাচারাল গ্যাস, কিছু প্রাকৃতিক গ্যাসও পাওয়া যায় মাটির নিচে, ঠিক আছে, যেগুলোকে আমি বললাম এখনই যে কিছু প্রাকৃতিক গ্যাস থাকে যেগুলোকে আমরা এলপিজি এবং সিএনজি তে ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি এলপিজি তে ব্যবহার করি না, সিএনজি তে ব্যবহার করি। এটা লাস্টে আমি আলোচনা করব যে সিএনজি,
সিএনজি তে ব্যবহার করি। এটা ব্যাখ্যা করব আমি একটু পরে আসছি। ঠিক এরপর দেখো কেরোসিন, কেরোসিন এখন আমি বললাম। এছাড়াও কি প্রোপেন, প্রোপেন বলেও একটা পদার্থ কিন্তু পাওয়া যায়। ঠিক এটা ওই পেট্রোলিয়ামের উপরের স্তরে পাওয়া যায় প্রোপেন। এটাও কিন্তু আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। এই গ্যাসের মতোই, যে গ্যাসের সিলিন্ডার হয় তার মতোই আমরা ব্যবহার করে থাকি প্রোপেনকে। ঠিক, তাহলে এগুলো হচ্ছে কি সব জীবাশ্ম জ্বালানি। জীবাশ্মই কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করি। জীবাশ্মর সেই অংশটি যেটি এই জ্বালানি রূপে মাটির নিচে সঞ্চিত হয়ে আছে দীর্ঘ সময় ধরে চাপা পড়ার ফলে। ঠিক, আর এগুলোকে আমরা কি করি, খনন করে নিয়ে বাইরে বের করি। ঠিক, তখনই আমরা বলি কি এদেরকে খনিজ পদার্থ বা খনিজ তেল। যদি তেল বার করি তাহলে আমরা কি বলবো, যে খনিজ তেল। কেমন, কয়লা হলে খনিজ সম্পদ। ঠিক, খনিজ যে সম্পদ বলি, খনিজ এর অর্থ কি, খনন করে যেটা আমরা পেয়েছি। ঠিক, মাটি খুঁড়ে কিন্তু আমরা পেয়ে থাকি। মাটি খুঁড়ে দেখো আমরা জলও পাই, মাটি খুঁড়ে কিন্তু তেলও পাই। কেমন, বোঝা গেছে? তাহলে জীবাশ্ম জ্বালানির বিষয়গুলি বোঝা গেল যে কত রকমের জীবাশ্ম জ্বালানি আমাদের কাছে রয়েছে। চলো এবার একে একে দেখা যাক। আচ্ছা, এই জীবাশ্ম জ্বালানির যে কয়েকটা ব্যবহার আমি এখানে তুলে ধরেছি, যেটা তোমরা ডেইলি লাইফে তোমাদের বা যে প্রত্যেক দিনের যে জীবন সেখানে তোমরা কিন্তু এটা দেখে থাকো, তাই না? তোমরা হয়তো লক্ষ্য করেছো ফসিল ফিউলের ব্যবহারের ক্ষেত্রে। একটা হচ্ছে কি, সবচেয়ে বেশি যেটা তোমরা প্রত্যেকেই লক্ষ্য করেছো সেটা হচ্ছে কি, পেট্রোল পাম্পে গিয়ে যে এখানে গাড়িরা কি করে তেল নিয়ে থাকে, তাই না? গাড়ি তোমরা তোমাদের যাদের বাড়িতেই ছোট বাইক রয়েছে বা গাড়ি রয়েছে, সেগুলো কি হয় না, যখন তেল শেষ হয়ে যায় কোথায় যাও তোমরা তেল ভরার জন্য? পেট্রোল পাম্পে, তাই না? এই যে পেট্রোল পাম্প, সেখানে কি বড় গাড়ির জন্য ডিজেল ব্যবহার করা হয় এবং যে ছোট ছোট গাড়ি তার জন্য পেট্রোল। ঠিক, এই সব কিছু কোথায় পাওয়া যায়? পেট্রোল পাম্পে, তাই না? তাহলে এটা একটা পেট্রোল পাম্পে আমরা কি করি, পেট্রোল নিয়ে কিসের ব্যবহার করি, গাড়ি চালানোর ক্ষেত্রে। তাহলে এটা একটা ব্যবহার তোমরা দেখেছো। এছাড়াও তোমরা দেখবে যে ন্যাচারাল গ্যাস, কিছু কিছু বড় বড় ট্রাক যায় রাস্তা দিয়ে, তোমরা যদি লক্ষ্য করেছো সেগুলোতে এইভাবে একটা গোলাকার আহ, বড় একটা বাক্সর মতো অংশ থাকে যার মধ্যে গ্যাস থাকে। ঠিক, এটা প্রাকৃতিক গ্যাস। এগুলো দিয়ে সিএনজি তৈরি করা হয়। ঠিক আছে, সিএনজি গ্যাস, এটা আমি বললাম এখনই আলোচনা করব একটু পরে, সিএনজি গ্যাসে আমি আসছি। এর পাশাপাশি কি, কয়লা। কয়লাকে তো তোমরা প্রত্যেকেই জানো, অনেকের বাড়িতে ব্যবহারও করা হয় উনুন রান্নার জন্য, তাই না? এছাড়াও আমরা একে তাপ শক্তির জন্য কিন্তু ব্যবহার করি। তাপ শক্তি বলতে কি, যে বাড়িতে বিদ্যুৎ আসে, এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু আমরা কয়লাকে জ্বালাই। আর কয়লাকে জ্বালানোর ফলে যে তাপ উৎপন্ন হয় সেখান থেকে আমরা বিদ্যুৎ তৈরি করি। বোঝা গেল? তাহলে কয়লার ব্যবহার তোমরা দৈনন্দিন জীবনে অনেকে বাড়িতে দেখেছো। এর পাশাপাশি কি বললাম, আর একটা তাপ বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। আরো অনেক ব্যবহার আছে, এগুলো আমরা এবারে একে একে দেখবো। কেমন, এই তিনটি বিষয়কে আমরা মূলত কিন্তু আলোচনা করব ব্যবহারের ক্ষেত্রে। দেখো, সব থেকে প্রথমে আসছে কি, কয়লা, তাই না? কয়লার ব্যবহার। তো কয়লার প্রথম যে ব্যবহারটা আমি বললাম, যে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি, তাই না? উনুনের জ্বালানির ক্ষেত্রে, আগুন তাপার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও বিশেষ করে যেগুলো হোটেল হয়, যেখানে রান্না হয়, সেখানে কিন্তু এই কয়লার কিন্তু খুব ব্যবহার হয় জ্বালানি হিসাবে। এছাড়াও বললাম যে তাপ বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। ঠিক, এই দুটোই বললাম। এই দুটোকে বলা হয় কি, জ্বালানি হিসাবে। এখনই আমরা বলছিলাম যে আমাদের এই যে জীবাশ্ম জ্বালানি, তাই না? অর্থাৎ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, এটাকে আর ব্যাখ্যা করার কিচ্ছু নেই, এখনই বললাম। এই পাশে চলে আসো, দেখো আরেকটি ব্যবহার কি হচ্ছে এর, কয়লার রাসায়নিক পদার্থ তৈরিতে। রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। কি রকমের রাসায়নিক পদার্থ? দেখো, কয়লাকে যখন উত্তপ্ত করা হয় না, এইভাবে কিন্তু উত্তপ্ত নয়, ঠিক আছে, এটা জ্বালানো হয়ে গেল, এভাবে নয়। বিনা বায়ুতে যখন উত্তপ্ত করা হয়, গরম করা হয় কয়লাকে, তখন কি হয়, এক ধরনের তরল পদার্থ বার হয়। ঠিক, এই তরল পদার্থটাকে বলা হয় কি, তোমরা না জানো এটা প্রত্যেকে, এটাকে বলা হয় আলকাতরা। আলকাতরা, তোমরা প্রত্যেকে হয়তো আলকাতরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে তোমরা বাইরে বেরোবে, যেটা তোমরা তোমাদের মেন রোড, রাস্তা, সেই রাস্তাতে যে কালো রঙের অংশটি রয়েছে, কালো পদার্থটি, সেটি হচ্ছে আলকাতরা। ওটা শুকিয়ে গেছে আর শুকানোর পরে ওটা শক্ত হয়ে যায়।
তোমাদের যে পিচ রোড হয় না, মেন রোড যেটাতে গাড়ি চলাচল করে, সেই রোডে কিন্তু এই আলকাতরা ব্যবহার করা হয়। ঠিক। আবার এখন হয়তো হয় না, এখন সিমেন্টের রোড রোড তৈরি হচ্ছে, কিন্তু তবুও কিন্তু আলকাতরা রোড এখনো তৈরি হয়। ঠিক। আলকাতরা দিয়ে এবং গিটি দিয়ে সেটাকে পুরো একটা ঢালাইয়ের মতো করে দেওয়া হয়, যেটা শুকিয়ে গেলে কি তৈরি হয় না, একটা খুব শক্ত রাস্তা তৈরি হয়। এই আলকাতরা কোথা থেকে আসে? এই কয়লা থেকে। কয়লাকে কি করা হয়? উত্তপ্ত করা হয়, গরম করা হয়। ঠিক। এইভাবে জ্বালানো হয় না, ওটাকে বিনা বায়ুতে একটা চেম্বারের মধ্যে রেখে, যেমন আমরা চালকে গরম করি, ঠিক, চালকে গরম করলে ভাত তৈরি হয়ে যায়, তাই না? সেরকম ভাবে মনে করো কয়লাকে গরম করা হচ্ছে, তখন তৈরি হবে কি এই রকমের আলকাতরা। এটা রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয়। ঠিক। এটা হচ্ছে আমাদের কয়লার ব্যবহার। কয়লার ব্যবহার বোঝা গেছে। এবার দেখো পেট্রোলিয়ামের ব্যবহার। পেট্রোলিয়ামের ব্যবহার কি ব্যাখ্যা করব? এখান থেকে ব্যাখ্যা করার মতো কিছু নেই। যেগুলো মেন মেন ব্যবহার সেটা আমি বলে দিলাম, যে পেট্রোলিয়াম সবচেয়ে বেশি ব্যবহার কি আমাদের যে পেট্রোল আর ডিজেল গাড়ি চালানোর ক্ষেত্রে, তাই না? এছাড়াও কেরোসিন, এটাও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, আরেক ধরনের কি হয়, আর এলপিজি। এলপিজি কি বললাম? এলপিজি, এটাকে বলে কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অর্থাৎ এই যে পেট্রোলিয়াম রয়েছে, এই পেট্রোলিয়াম থেকে যে গ্যাস বার হয়, যে গ্যাস বার হয়, সেই গ্যাসকে একটা সিলিন্ডারে ভরে দেওয়া হয়। কি করা হয়? একটা সিলিন্ডারে ভরে দেওয়া হয়। আর এটাকেই বলা হয় এলপিজি গ্যাস। তোমাদের বাড়িতে যে গ্যাস রয়েছে, ইন্ডিয়ান ইন্ডিয়ান অয়েল থাকবে, কিংবা এইচপি থাকবে, তাই না? আরেকটা কি রয়েছে, ভারত পেট্রোলিয়াম রয়েছে মনে হয়। এই যে নামগুলো রয়েছে, এগুলো সব কি হচ্ছে? এলপিজি গ্যাস। তোমাদের বাড়িতে যে রান্নার জন্য ব্যবহার করা হয়, বেশিরভাগের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এলপিজি গ্যাস। এটা কি বলা আছে? লিকুইফাইড। লিকুইফাইড মানে তরল, ঠিক, পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। পেট্রোলিয়াম শোধন করার সময় আমরা এদের পাই। কখন পাই? যখন পেট্রোলিয়ামকে শোধন করা হয়। শোধন করার অর্থ কি না, যখন আমরা পেট্রোলিয়ামকে মাটির নিচ থেকে তুলি, তখন কিন্তু এরকম হয় না যে দোকানে যখন তোমরা দেখো যে খুব যখন তেলটা ঢালছে খুব সুন্দর হলদে রঙের দেখাচ্ছে, অতটা কিন্তু পরিষ্কার হয় না। যখন মাটির নিচ থেকে তোলা হয়, তখন ওর মধ্যে সমস্ত কিছু মিশে থাকে, মাটি কাদা সমস্ত কিছু মিশে আছে। ওকে আলাদা করতে হবে না, পরিষ্কার করতে হবে। এটাকে বলা হচ্ছে শোধন করা। পেট্রোলিয়ামকে কি করতে হয়? শোধন করতে হয়। আর যখন পেট্রোলিয়ামকে আমরা শোধন করি, তখনই আমরা কি করি? আলাদা আলাদা ভাবে একে ভাগ করে দিই। শোধন করতে গেলে প্রথমে পাই কেরোসিন, পাই ডিজেল, পাই পেট্রোলিয়াম, পাই তার সঙ্গে সঙ্গে কি পাই? এই যে এলপিজি। তাহলে এই 4 রকমের পদার্থ কিন্তু আমরা পাই যখন এটিকে শোধন করা হয়। প্রথমে দেখো এরকম তরল একদম কালো একটা আমরা রূপ দেখতে পাই, তারপরে একে শোধন করে নিই আমরা, এর থেকে আলাদা করে নিই। এছাড়াও দেখো পেট্রোলিয়াম কি হচ্ছে? পেট্রোলিয়াম হলো চটচটে তরল একটা মিশ্রণ। মিশ্রণ বলা হচ্ছে, মিশ্রণ। মিশ্রণ কেন বলা হচ্ছে আমি এখনই বললাম, যেটা কিন্তু পরিষ্কার থাকে না, একে আমাদের শোধন করতে হয়। ঠিক, ওই জিনিসটি বলা হচ্ছে। এতে বহু রকমের যৌগ, জল, মাটি ইত্যাদি মিশে থাকে। বললাম যে একটার মধ্যে সমস্ত কিছু মিশে থাকবে, সাধারণ ব্যাপার, মাটির নিচে আছে তো সমস্ত কিছু মিশেই থাকবে। ওখানে তো নিশ্চয়ই কোনো জায়গায় ট্যাঙ্কারে এইভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিত রাখা নেই, তাই না? তাহলে সমস্ত কিছু কি হয়? মিশে এখানে কিন্তু থাকে। বোঝা গেল? দেখো এই যে সংশোধন, দেখো সংশোধন কিভাবে করা হয়, এখানে তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ। এই যে আচ্ছা, এটা উত্তোলন কিভাবে তোলা হয়, ঠিক আছে? এই মেশিনের সাহায্যে, কি বড় বড় মেশিনের সাহায্যে এইভাবে কি করা হয়, নলকূপ যেভাবে তোমাদের খনন করা হয়, তোমাদের আশেপাশের তোমরা দেখবে, বা বাড়িতেও হয়তো তোমরা খনন করেছো, তাই না? বোরিং যেটাকে বলে থাকো, তখন দেখবে এইভাবে কি করা হয়, খনন করে নিয়ে জল বার করা হয়। ঠিক একই রকম ভাবে এইভাবে তেল বার করা হয়। এটা তেল বার করার হচ্ছে একটা যন্ত্র, ঠিক। আর এটাকে কি করা হয়, পরে এভাবে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। দেখো এটা সমুদ্র থেকে বার করছে, সমুদ্রের নিচ থেকেও কিন্তু তেল বার করা হয়, আর এখানে নিয়ে আসা হয়, আর এখানে কি করা হয়, এটাকে সংশোধন করা হয়, শোধন করা হয়, সরি সংশোধন হয়, শোধন করা হয়। দেখো প্রথমে এরকম দেখতে হয় কালো রঙের, তারপর দেখো কি রকম হয়ে যায়, এরকম কালার। দেখতে পাচ্ছ কত পরিষ্কার দেখাচ্ছে এখন? মনে হচ্ছে না খুব সুন্দর এই তেলটা, রংটা দেখতে খুব মিষ্টি লাগছে? কিন্তু এটা কি একদম কালো রঙের, গাঢ়, তাই না? এটা তরল মিশ্রণ। মিশ্রণ দিয়ে কি হয়, একে শোধন করা হয়।
কোথায়? সংশোধনাগারে। কেমন? শোধনাগারে, সংশোধন নয়, শোধনাগারে। দেখো নেক্সট দেখো, পেট্রোলিয়ামের ব্যবহার এখানে আরো উল্লেখ রয়েছে, আরো কিছু কিছু এর ব্যবহার রয়েছে, কি কি দেখে নাও। ওগুলি ছাড়াও কি করা হয়, এখান থেকে প্রোপেন ও বিউটেন গ্যাসের জ্বালানি পাওয়া যায়। কি কি পাওয়া যায়? প্রোপেন ও বিউটেন গ্যাস। আমি বললাম যে পেট্রোলিয়াম শোধন করার সময় আমরা কিন্তু গ্যাস পাই, বলেছিলাম। এই গ্যাসগুলোকে আমি কি বলেছিলাম? এলপিজি। এই যে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর মধ্যে গ্যাস যেগুলি থাকে, যেগুলি আমরা পাই, সেই গ্যাসগুলির নাম কি? সেটি হচ্ছে এই দুটি, প্রোপেন আর একটি হচ্ছে কি? বিউটেন। প্রোপেন আর একটা হচ্ছে বিউটেন, প্রোপেন আর বিউটেন। তাহলে এলপিজি গ্যাসের মধ্যে কি কি পেলাম? প্রোপেন ও বিউটেন। ঠিক, শর্ট প্রশ্নের জন্য মাথায় রাখবে কিন্তু, 1 নম্বরের প্রশ্ন। এলপিজির মধ্যে কি কি গ্যাস পাই আমরা? প্রোপেন ও বিউটেন। ঠিক, সিলিন্ডারে দেখে থাকি তাতে প্রধানত তরল প্রোপেন থাকে। সিলিন্ডারে যেটা থাকে তার মধ্যে প্রধানত থাকে কি? প্রোপেন। প্রোপেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, যেটা সিলিন্ডারে থাকে। এলপিজি গ্যাস বলবো যখন, তখন কিন্তু আমরা এই দুটোকেই বলবো। কেমন? আচ্ছা, এছাড়াও কি দেখো এর ব্যবহার কি আছে? বিভিন্ন কি হয়, প্লাস্টিক তৈরি, তোমার যে প্লাস্টিক ব্যবহার করো, সেই প্লাস্টিকের ক্ষেত্রে, দ্রাবকের ক্ষেত্রে, ঘর্ষণ কমাবার জন্য ব্যবহার কিন্তু হয়। ঘর্ষণ কমাবার তেল, যেটাকে তোমরা মোবিল বলে থাকো, তাই না? মোবিল বলো, যে ঘর্ষণ গ্রিস, ঠিক, যেটা খুব বেশি ঘর্ষণ হয় না, যাতে খুব সহজেই যাতে চাকাগুলো ঘুরতে থাকে, তার জন্য কি করা হয়, যে তেল ব্যবহার করা হয়, সেইটিও কিন্তু হচ্ছে পেট্রোলিয়াম। এছাড়াও রং ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পেট্রোলিয়ামের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুব বেশি। আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে পেট্রোলিয়াম ছাড়া একদমই আমরা চলতে পারবো না, তাই না? গাড়ি চলবে না, বাড়িতে রান্না হবে না, তাই না? তারপরে দেখো এখানে প্লাস্টিক, প্লাস্টিক তো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, সব জায়গায় প্লাস্টিক রয়েছে, তাই না? প্লাস্টিক ছাড়া তো আমরা চলতেই পারি না। একটা বোতলে, বোতল থেকে শুরু করে কি একটা কোনো জিনিস আনার ক্ষেত্রেও আমাদের প্লাস্টিক ব্যবহার করতে হয়। তাহলে আমাদের জীবনের ক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু পেট্রোলিয়ামের ব্যবহার খুবই বেশি। ঠিক, চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে সিলিন্ডার, এগুলো কি আছে? এগুলো এলপিজি সিলিন্ডার। আর এখানে এই যে দেখো বোতলের সমস্ত ছোট ছোট ঢাকনা থেকে শুরু করে বোতল, মানে প্লাস্টিকের যা কিছু দ্রব্য আছে সব কিন্তু এখান থেকে তৈরি হয়। আচ্ছা, আর এইবারে রইল কি সবচেয়ে শেষে? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও দেখে নাও কি রয়েছে। দেখো প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার প্রধানত হচ্ছে যে তরল যে পেট্রোলিয়াম সেখান থেকে পাওয়া যায়। এটা আর নতুন কিছুই নেই, বললাম যে প্রাকৃতিক গ্যাসও এক ধরনের গ্যাস, যেটাকে আমরা কি বলছিলাম, যে সিএনজি, তাই না? এটা আমি বলেছিলাম সিএনজি। অর্থাৎ একে কি বলা হয়, যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কি বলা হয়? কম্প্রেস, সি ফর কম্প্রেস, এন ফর ন্যাচারাল, অ্যান্ড জি ফর গ্যাস, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এর অর্থ হচ্ছে কি, যে আমরা কিছু কিছু গ্যাসকে কি করে থাকি না, কম্প্রেস করি। কম্প্রেস মানে হচ্ছে খুব চাপ দিয়ে একটা জায়গাতে ছোট করে প্রবেশ করে দেওয়া। কি বললাম, যে কোনো একটা মনে করো এত বড় জিনিস রয়েছে, এটাকে আমরা চেপে এভাবে বন্ধ করে দিলাম। যেমন তোমরা যখন অনেক সময় হয় না, বাক্সের ভেতরে খুব জিনিস পুরে দিয়েছো, জামা কাপড় প্রচুর রয়েছে, তার ফলে কি হচ্ছে, নতুন কোনো জামা কাপড় কিন্তু ঢুকছে না, তখন কি করো, এক জামা কাপড় দাও, তারপরে ওই বাক্সের উপরে বসে দাও, তাই না? মানে খুব জোরে ওকে চিপে বন্ধ করে দাও, কোনো রকমে তাকে বন্ধ করো, তাই না? তার মানে কি করছো তুমি, ওই যে জিনিসগুলো সব কম্প্রেস করে দিচ্ছ, অর্থাৎ একটা ছোট্ট জায়গার মধ্যে জড়ো করে ঢুকিয়ে দিচ্ছ। তো এইভাবেই মনে করে নাও যে প্রাকৃতিক গ্যাসগুলোকে কি করা হয় না, একটা সিলিন্ডারের ভেতরে কম্প্রেস করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক, এটাকে বলা হয় কি সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা কি করা হয়, প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে কিন্তু ভরে দেওয়া হয়। আর এই ধরনের প্রাকৃতিক গ্যাসের মধ্যে সবচেয়ে যেটা প্রমুখ হচ্ছে, সেটা হচ্ছে কি মিথেন। কি হচ্ছে? মিথেন। এটা কিন্তু লিখে রাখবে খাতায়, মিথেন। মিথেন গ্যাস হচ্ছে কি প্রাকৃতিক গ্যাসের উদাহরণ। এই গ্যাসের সাহায্যে কি হয়, প্রথমত তো জ্বালানি, যেটা আমরা বলছিলাম যে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রেও ব্যবহার হয়। এছাড়াও এখন বর্তমানে কি হচ্ছে বলতো, এই সিএনজি গ্যাস দিয়ে কিন্তু বাসও চালানো হচ্ছে।
বাস, ঠিক, এটা কিন্তু মাথায় রাখবে। বাস চালানোর ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে? সিএনজি, সিএনজি বাস। দেখো এটা হচ্ছে সিএনজি বাস, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে বাস, আর এই যে এটা হচ্ছে বাসের নিচে এইভাবে তলাতে এই জায়গাতে এইভাবে ফিট করা থাকে, ঠিক। এটা হচ্ছে সিএনজি সিলিন্ডার, এই যে এগুলো সিএনজি সিলিন্ডার, ঠিক। এই সিএনজি সিলিন্ডার গুলো কি হয়, এখানে বাসে ফিট করানো হয়, আর তারপরে এই বাস কিন্তু এর সাহায্যে চলে, বুঝেছে? এটা কিন্তু ডিজেলে চলে না, ঠিক। আর ডিজেলের থেকে খুব কম ক্ষতিও করে পরিবেশের জন্য, এটা কিন্তু খুবই ডিজেলের তুলনায় খুব কিন্তু ভালো, ঠিক। ডিজেল যে পরিমাণ ক্ষতি করবে এটা কিন্তু করবে না। বোঝা গেল তাহলে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। তাহলে আমরা তিনটার ব্যবহার দেখলাম, কয়লার ব্যবহার, পেট্রোলিয়ামের ব্যবহার, আর প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। সবগুলো সবগুলো আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে যদি প্রশ্ন আসে লিখতে পারবে। যে যে কথাগুলোকে আমি বললাম, আন্ডারলাইন করলাম, সেইগুলোকে খাতায় নোট ডাউন করে রাখবে। এগুলো প্রত্যেকটা থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসবে, ঠিক। দেখে নাও এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। দেখো প্রশ্নের মধ্যে কি আছে, প্রথমে যে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউল কাকে বলে, যেটা সবচেয়ে প্রথম আমরা দেখেছি। জীবাশ্ম কাকে বলে এটা তো আমি বললাম না, জীবাশ্ম জ্বালানি প্রথমে দিয়েছি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে জীবাশ্ম কাকে বলে, শুধুমাত্র কি জীবাশ্ম কি, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, জীবাশ্ম কি, ঠিক। আচ্ছা, তার সঙ্গে কি জীবাশ্ম জ্বালানি কাকে বলে, বা ফুয়েল কাকে বলে, জীবাশ্ম জ্বালানি, ফসিল ফিউল কাকে বলে। ফসিল ফিউল মানে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে, এটা ইংরেজিতে লেখা রয়েছে ফসিল ফিউল। ইংরেজিতে জীবাশ্মকে ফসিল বলা হয়, আর কিছু নেই, ঠিক। জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। এই যে ব্যবহার যখন বলা হবে তখন কি বলা হবে, সমস্তগুলোকে কিন্তু তোমরা উল্লেখ করে দেবে, ঠিক। কোনো একটাকে ব্যাখ্যা করবে না, কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস সবগুলো। আর যদি স্পেসিফিক্যালি বা কোনো একটিকে জিজ্ঞাসা করে নেওয়া হয়, তখন তোমরা কি করবে না, সেই যেটি জিজ্ঞাসা করেছে সেটিকে তোমরা উল্লেখ করবে, কেমন? এর পাশাপাশি দেখো এলপিজি এর পুরো কথা কি। এলপিজি আমরা এখানে দেখলাম, এলপিজি কি ছিল না, দৈনন্দিন বাড়িতে ব্যবহৃত যে সিলিন্ডার রয়েছে সেটিকে আমরা বলে থাকি এলপিজি, তাই না? এলপিজি গ্যাস, এলপিজির ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কি বলা হয়? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক একই রকম ভাবে সিএনজি, সিএনজির পুরো কথা কি, এটা ছিল কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক। এই দুটো কিন্তু মাথায় রাখবে, এগুলো একদম 1 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক। এলপিজি এবং সিএনজির ফুল ফর্ম কি। এর পাশাপাশি দেখো কি রয়েছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি। প্রাকৃতিক গ্যাসে কি প্রধান উপাদান ছিল মনে আছে? সেটি ছিল মিথেন। কি ছিল? মিথেন। আর যদি এলপিজি বলে তাহলে কি বলবে? প্রোপেন আর বিউটেন। কি বলবে? প্রোপেন আর বিউটেন। পেট্রোলিয়ামের দুটি ব্যবহার লেখো। এটা আর বলার কি আছে, অবশ্যই পেরে যাবে, তোমরা নিজে থেকে লিখবে। কি করে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস তৈরি করা হয় তা ধাপে ধাপে লেখো। আচ্ছা, কিভাবে তৈরি করা হয়, এটার এটা হচ্ছে একটা মজার বিষয় যে কিভাবে এটা তৈরি করা হয়, একে ধাপে ধাপে লিখতে হবে। সব থেকে প্রথমে তোমরা লিখবে কি, যে মাটি খনন করে প্রথমে জল যেভাবে উত্তোলন করা হয় সেভাবে কি করা হয়, পেট্রোলিয়ামকে উত্তোলন করা হয়, 1 নাম্বার। দ্বিতীয়ত সেটাকে কি করা হয়, শোধন করা হয়, তাই না? পেট্রোলিয়ামকে শোধন করা হয়, শোধনাগারে তাকে নিয়ে গিয়ে শোধন করা হয়। শোধন কিভাবে করা হয়, একে উত্তপ্ত করা হয়। কি করা হয়? একে উত্তপ্ত করা হয়, গরম করা হয়, ঠিক। গরম যখন করা হয় তখন ধীরে ধীরে এখান থেকে প্রথমে এটা তরল মিশ্রণ থাকে, আর সেখান থেকে এটা কি হয় না, পেট্রোল, ডিজেল, এলপিজি গ্যাস, প্রাকৃতিক গ্যাস বা কেরোসিন, এগুলো সব কিন্তু ধীরে ধীরে পৃথক হয়ে যায়। আর এভাবেই কি করি আমরা, ধীরে ধীরে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসকে তৈরি করি, ঠিক। পেট্রোলিয়ামকে পেট্রোল পাম্পে আমরা নিয়ে যাই, আর প্রাকৃতিক গ্যাসকে আমরা কি করি, সিএনজি রূপে কিন্তু একটা সিলিন্ডারের মধ্যে ভরে দিই। বোঝা গেল পুরো বিষয়টি? তাহলে এটা কিন্তু তোমরা একটু সাজিয়ে গুছিয়ে নিজেরা লিখবে, ঠিক আছে। এটার উত্তর তোমরা নিজেরা বানাও, ঠিক। আমি যেটা বললাম সেটাকেই সাজিয়ে গুছিয়ে একটু লিখো, তাহলেই তোমরা দেখবে কি পুরো বিষয়টি তোমাদের জলের মতো একদম পরিষ্কার হয়ে গেছে, ঠিক। জলের মতো না হলেও পেট্রোলের মতো তো অবশ্যই হবে, কেমন?
আশা করি বুঝে গেছে তোমাদের পুরো বিষয়টি। ঠিক, এখান থেকে আরো অনেক প্রশ্ন হবে, সেগুলো তোমরা সবেরই উত্তর দিতে পারবে। ঠিক আছে, যেগুলো আমি আলোচনা করলাম সেখান থেকে প্রশ্ন আসবে, তার বাইরে কিন্তু আসবে না। বোঝা গেছে? আশা করি পুরো বিষয়টি বোঝা গেল। যদি কোথাও ডাউট থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো সবগুলোরই উত্তর দেবো। কেমন? আর আজকের জন্য তাহলে এতটাই থাকুক। যদি ডাউট থাকে তো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের জন্য এতটাই।